মানে আরো একটা দেখেন যে জামাতের ডেপুটি আমির নাকি সেক্রেটারি জেনারেল সে বলছে হ্যাঁ, সেক্রেটারি যে জেনারেল। সরকারের কোনো গোপন একটা অংশের সাথে বোধহয় যোগাযোগ হচ্ছে। আমি এখনো বলবো না, পরে আমি রাজনীতি দেবো সরকারের গোপন। এবং দেখেন একই রকম ওই মহিউদ্দিনের যেরকম মানে চাপ লাগছে, এরকম নাহিদদেরও কিন্তু চাপ লাগছে। নাহিদদের পেটের ভিতরে প্রচন্ড কামড় দিয়েছে রে ভাই, প্রচন্ড কামড়। এটাকে বলো যে আপনার বলো না, খারাপ খারাপ জিনিস আজকে মনে আসতেছে। আমাশার কামড় আছে না? হ্যাঁ, আমাশয় বলে না আমাদের দেশে, আমাশা হয় যে পেট থেকে রক্ত হ্যাঁ, বাইরে। হ্যাঁ, সেই হ্যাঁ, কামড় দিলে যে দেখেন না দৌড় মারতে থাকে, বা পেটের পীড়া হইলে যখন বদহজম হয় তখন দৌড়াইতে থাকে না, মনে আছে? আমি একটা নাটক দেখছিলাম। তো সেই জামাই মানে জোর জবরদস্তি করে সবচেয়ে ভালো খাবারটা খায় ফেলায়। যেমন খায় ফেলায় ভালো খাবারটা, সে জোর জবরদস্তি, মানে মাস্তান। সে ছোট জামাই কিন্তু মাস্তান, বড় জামাই সে কোনো কিছু দিতে চায় না, সব খায় ফেলায়। সব এই মাছের বুড়ো দিলেও সেটা তারে দিতে হবে, এই তারপরে খাসির কল্লা হইলেও তারে দিতে হবে, মানে তারে না দিলে সে তুল কালাম কাণ্ড করে। তো এরকম অবস্থা দেখে বড় জামাই আর কিছু করতে পারতেছে না, তার সামাল দিতে পারতেছে না। তখন তার ওই এই মাছের মুড়ো না, খাসির কল্লার মধ্যে কি একটা জিনিস যিনি দিয়ে দিছে, সে তো মজা করে খাইছে। এরপরে সন্ধ্যা মানে যখন রাত হয়েছে, খাওয়া দাওয়ার পর রাত হয়েছে, তো সকাল পর্যন্ত ওই জামাই এক পর্যায়ে মানে ওই টয়লেটে, মানে গ্রামের দেশে তো টয়লেট বাইরে থাকে সাধারণত বেশিরভাগ, আগের সময়। তো ওই টয়লেটে যায় আর আসে, টয়লেটে যায় আসে, এক পর্যায়ে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। পরে আবার সেই বড় জামাই এসে তারে উদ্ধার করতেছে। এখন এরকম আর কি, যে কিছু একটা না, এই এনসিপি নেতাদের খাওয়ানো হয়েছে শেখ হাসিনার এই বক্তব্যের মধ্যে, এমন খাওয়া দিচ্ছে যে এরা এখন আর দৌড়াচ্ছে, খালি আসে আর যায়, আসে আর যায়। এখন শেখ হাসিনাকে লাগবে তাদের উদ্ধার করার জন্য। এটাই ভবিষ্যৎ। আর 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 পলিটিক্যাল যদি এটা আপনি ধরেন, পলিটিক্যাল রিয়াকশনগুলো আমার কাছে মনে হয়েছে যে নাথিং, মানে যে নতুন কিছু আমার কাছে মনে হয়েছে যে এইটাই স্বাভাবিক, এই রিয়াকশনটাই হওয়া স্বাভাবিক। এবং ব্যাক চ্যানেলে কথা হয় না, শেখ হাসিনা বলছেন কোনো সিক্রেট আলোচনায় উনি নাই। কিন্তু কেউ কিন্তু রাজনীতিতে নাই বলে বা নো বলে কিছু নাই। ব্যাক চ্যানেলে কথা হয়ই হয়, ব্যাক চ্যানেল ছাড়া কোনো কিছু হয় না। ব্যাক চ্যানেলেই কিন্তু খালেদা জিয়া ডিজিএফ এর সাথে কথা বলে তারেক রহমানকে ছাড়িয়েছিলেন, ব্যাক চ্যানেলে কথা বলে তার ছোট ছেলে আরাফাতকে ছাড়িয়েছেন, এবং ব্যাক চ্যানেলে কথা বলেই তিনি নির্বাচনে আসতে রাজি হয়েছিলেন। ব্যাক চ্যানেলে কথা বলেই তিনি তখনকার কেয়ারটেকার সাথে আলোচনায় রাজি হয়েছিলেন। সব ব্যাক চ্যানেলে হয়েছে। কিন্তু শেখ হাসিনার সাথেও কিন্তু অনেক ব্যাক চ্যানেল আলোচনা হয়েছে। শেখ হাসিনার প্রতিনিধির সাথে সে দুবাইতে আলোচনা হয়েছে, লন্ডনে আলোচনা হয়েছে, সিঙ্গাপুরে আলোচনা হয়েছে, কত জায়গায় না আলোচনা, সব তো আমরা শুনেছি সব। তো ব্যাক চ্যানেলে সব জায়গায় আলোচনা হয়। ব্যাক চ্যানেল কখনো এটা এটা এমন একটা চ্যানেল, এটা কখনো বন্ধ করতে না, কারণ এটা দেখা যায় না, তো এটা বন্ধ করবেন কি? এটা ইনভিজিবল। সো ইনভিজিবল কাজ কিন্তু চলতে থাকে। আমার একটা ধারণা যে ওই ব্যাক চ্যানেলের কোনো জায়গায় গিট্টু আটকাইছে, যে কারণে শেখ হাসিনা শেষ পর্যন্ত উনি এখন শেখ হাসিনার পরবর্তী ঘোষণাটা হবে ডেট, যেটা আমি শুনেছি। আমি আপনার বলতে পারি তারা কিন্তু একটা ডেটও মোটামুটি আলোচনা করে রেখেছেন। সেটা আজকেই আমি তাদের সাথে আলোচনা করেছি, সেটা হলো 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর এমন একটা দিন, যে দিনটার সাথে আওয়ামী লীগের সম্পর্ক। 16ই ডিসেম্বর এমন একটা দিন বাংলাদেশের বিজয়ের সাথে সম্পর্কিত। 16ই ডিসেম্বর এমন একটা দিন পাকিস্তানের পরাজয়ের সাথে সম্পর্কিত। 16ই ডিসেম্বর এমন একটা দিন যেটা জামাতের পরাজয়ের সাথে সম্পর্কিত। 16ই ডিসেম্বর এমন একটা দিন বাংলাদেশের মাটির সাথে যার সম্পৃক্ততা। সো সেই দিনে শেখ হাসিনা ফেরত আসা মানে কি, শেখ হাসিনার সমস্ত কিছু পজিটিভ। আর অন্যদের জন্য এটা কিন্তু বেকায়দা। আর বিএনপিরও একাংশের জন্য 16ই ডিসেম্বর কিন্তু একটা পরাজয়ের কাল অনেকের। তো একটা অংশে তো ওই দিনটা যে শুনেছি যে ওই দিনটাই ওনারা বাছাই করতেছেন, কিন্তু এখন পর্যন্ত এই আলোচনা হচ্ছে ওনারা কি বিমানে আসবেন। এখন কিন্তু এটা ডিসাইডেড যে ওনারা আসবেন। এখন 16ই ডিসেম্বর একটা টেন্টেটিভ আলোচনা হচ্ছে যে এইটাই তাদের এক দিন, এবং এটাই বেছে নেওয়া হচ্ছে। তো সেটা অনেকে আবার আলোচনা করতেছেন যে শেখ হাসিনা কি ব্যাপক মোবিলাইজেশন করে কোনো সীমান্ত পথ দিয়ে আসবেন কিনা, যে ব্যাপক ব্যাপক জনসমাগম থাকবে এবং উনি জনগণকে সাথে নিয়ে ঢুকবেন। সেই সময় তাহলে আইন শৃঙ্খলা কি হইতে পারে, সেখানে দেশের অবস্থা কি হইতে পারে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আবার অনেকে বলছেন না, শেখ হাসিনা ওইভাবে হয়তো জনগণকে সাথে নিয়ে বা জনগণকে মোবিলাইজ করে উনি দেশে ঢুকবেন, এটা এখন পর্যন্ত তাদের ম্যাচুরিটি, মানে যেটা তারা মনে করেন যে আগের মডেল যেটা আছে, যে উনি বিমানে করে আসবেন, তার সাথে তার এই যারা বাইরে ছিল তারা থাকবে, প্লাস আইনজীবীরা থাকবে, ইন্টারন্যাশনাল আইনজীবীরা থাকবে, ইন্টারন্যাশনাল সাংবাদিকরা থাকবে, এরকম কোনো কিছু করে উনি আসবেন কেন, যেটা আগের মডেল আছে। যে আগের মডেল যে কেয়ারটেকারের সময়, যে এই যে ইয়ার সময়, মানে 2008-এর নির্বাচনের আগে যখন তিনি আসে জেলে হ্যাঁ, ঢুকলেন, তো সেই সময়কার মডেলটা, নাকি নতুন কোনো মডেল, যে মডেলটা বলা হচ্ছে যে ইভেন কোনো সীমান্ত বেছে নেওয়া হবে, যে সীমান্তে উনি
ওনার সমর্থকদেরকে জড়ো হতে বলবেন, সেখানে সমর্থকরা যদি যাইতে পারে, এটা গোপন হয়তো থাকবে, উনি হয়তো সেখান থেকে ঢুকবেন, সেখান থেকে পারলে অ্যারেস্ট করে নিয়ে আসো। ইট উইল বি এ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিবে শেখ হাসিনা এইভাবে চ্যালেঞ্জটা দিবেন সরকারকে, নাকি শেখ হাসিনা আসলে আত্মসমর্পণ করবেন, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত ডিবেট আছে। যে শেখ হাসিনা আইসে আত্মসমর্পণ করবে, এবং আত্মসমর্পণ করলে কি হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুইটা পথ, একটা হলো যে ওনার যেহেতু ফাঁসির দণ্ড হচ্ছে, সরকার যেটা সেটা যদি পারে, সরকার তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করবে, কিন্তু বাইরে লাখ লাখ লোক যদি জড়ো থাকে সেখান থেকে নিতে পারবে কিনা, এটা একটা মানে ইয়ের ব্যাপার। আরেকটা হলো যে না, উনি আইসে নিজেই আত্মসমর্পণ করুক, যেই কোর্টে, কোনো একটা কোর্টে, অনেক অনেক তো মামলা ওনার, যে কোনো একটা কোর্টে উনি গেলেই হবে। আর যদি ওনাকে অ্যারেস্ট করে সরাসরি, কিন্তু ওনাকে আইসিডিতে নিতে হবে। আইসিডিতে না নিয়ে হয়তো ওনাকে 24 ঘন্টার জন্য কোনো কাস্টডিতে নেওয়া হইতে পারে, যে কাস্টডিতে তার সাথে কথা বলা হইতে পারে, সেখানেও কিন্তু আলোচনা হইতে পারে। যে কাস্টডিতে অত্যাচার হইতে পারে, যে কাস্টডিতে তারা মেরেও ফেলতে পারে। দেখেন রিস্ক কি, তিনি বলছেন আমি মৃত্যু ভয় করি না, তার মেরে ফেল এই ধরনের যেগুলো আছে, এগুলোর মধ্যে রিস্ক নিয়েও আলোচনা হচ্ছে, যে ওনাকে যদি তাৎক্ষণিক অ্যারেস্ট করে, তাহলে সেই অ্যারেস্টের পরে ওনাকে কোথায় নেওয়া হবে। ওনাকে যদি আদালতে নেওয়া হয়, তাহলে তো আদালত তার ডিউ প্রসেসে তাকে কোথাও না কোথাও, কোনো জেলে, কোনো সাব জেলে বা কোনো জেলে কোথাও না কোথাও পাঠাবে, যেখানে সিকিউর। আর যে সেটা না করে যদি প্রশাসন যদি বা সিকিউরিটি ফোর্সেস যদি মনে করে যে না, তাকে আমরা অন্যভাবে হ্যান্ডেল করব, তার সাথে আমরা 24 ঘন্টা যেহেতু সময় আছে, তাকে আদালতে প্রডিউস করার ব্যাপার আছে, তার সাথে আমরা আলোচনা, সেই সময় কি হয় সেটা কি আলোচনা হবে, সেটা কি মানে সরকারের সাথে আলোচনা হবে, নাকি কার সাথে আলোচনা হবে। এখানে আরও কতগুলি জিনিস আসছে, সেটা হলো যেহেতু ইনএইড টু সিভিল প্রশাসন যে কোনো সময় ঘোষণা করে দিয়ে যদি তারা ঢাকা ব্রিগেডকে সামনে রাখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, তাহলে শেখ হাসিনা ঢাকা ব্রিগেডের কাস্টডিতেও চলে যেতে পারেন। তো সেক্ষেত্রে শেখ হাসিনার নিরাপত্তা কী হবে, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এখন, যেগুলো আমি শুনেছি, যে ঢাকা ব্রিগেডকে যদি ইয়ে করা হয় এখানে, তো নিরাপত্তার জন্য তখন যদি ডিপ্লয় করা হয় আইসিসি পাওয়ার দিয়ে, তাহলে তো শেখ হাসিনাকে ঢাকা ব্রিগেডই প্রথম নিবে, পুলিশ না। পুলিশই পুলিশের কাছে তারা হস্তান্তর করবে, তারা তখন মেইন ফোর্স থাকবে। আর ঢাকা ব্রিগেড শেখ হাসিনা কি সিভিল প্রশাসনের হাতে হস্তান্তর করবে তাৎক্ষণিকভাবে, নাকি তাদের কাস্টডিতে নেবে, এবং সেই কাস্টডিতে নিলে শেখ হাসিনার নিরাপত্তা কতটুকু আছে, সব কিছু কিন্তু বিবেচনা করা হচ্ছে। আমি অনেক ডিটেইল এই জিনিসগুলো শুনেছি, কিন্তু সেই ডিটেইল তো দিতে গেলে এটা মনে হবে যে এইসব মানে ভেতরের খবরগুলো অত ওইভাবে কিছু কিছু জিনিস আসলে, কিন্তু অনেকগুলো অপশন কিন্তু ভাবা হচ্ছে যে কি হতে পারে। আর সরকারের দিক থেকে যে জিনিসগুলো, সেটা অনেক আগে আপনার সাথে যখন শেখ হাসিনা ডিসেম্বরের মানে এই বছরই আসবেন ঘোষণা দিয়েছিল, তখন কিন্তু আপনাদের বলেছেন সরকারের ভিতরে যে সরকার কিন্তু ভয় পাচ্ছে 3-4টা দিয়ে, তখন তাদের যে আইন শৃঙ্খলা কমিটি বা আইন শৃঙ্খলাতে কমিটি যে আলোচনা হয়েছে, এবং তারেক রহমানের উপস্থিতিকে আলোচনা হয়েছে, যে এটা যে শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রেজেন্ট হয়, মানে উনি আসার পরের পরবর্তী পরিস্থিতি যদি উনি বাংলাদেশে প্রেজেন্ট হয়, সেক্ষেত্রে পুলিশ বাহিনী কি ইয়ে রাখা যাবে, ইন্ট্যাক্ট রাখা যাবে? কারণ উনি তো 17 বছর বা 15.5 বছর দেশ শাসন করেছেন। পুলিশ বাহিনী কি বিভক্ত হয়ে পড়তে পারে না? এই ভয়টা আছে। কারণ সেই সময় যারা পুলিশ বাহিনী থেকে যারা বাইরে আছেন, সেই পুলিশ বাহিনীর সদস্যরা কিভাবে মোবিলাইজ করবে? তারাও তো মোবিলাইজ করবে। তারা তো শেখ হাসিনার পক্ষে মোবিলাইজ করবে। সেটা কিভাবে মোবিলাইজড হবে? ২ নম্বর হলো যে আনসার এমনি একটা ভালনারেবল জায়গা। সে আনসার ঠিক থাকবে কিনা? যেটা আনসার বিডিপি গ্রামগঞ্জে যেটা আছে, সেটা ঠিক থাকবে কিনা? সেটা গ্রামগঞ্জের আইন শৃঙ্খলার প্রশ্ন আসে কিন্তু। যে গ্রামগঞ্জে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা? কারণ পুলিশ দিয়ে সারাক্ষণ তো, এবং আর্মি দিয়ে কতক্ষণ নিয়ন্ত্রণ করবে? আরেকটা মেজর জিনিস আসছে, যে আর্মির ভিতরে ঠিক থাকবে কিনা? কারণ আর্মির ভিতরে হয়তো ওয়াকার অ্যান্ড তার এখন যারা এখন ইয়েতে আছেন, এদেরকে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে তারা একপক্ষীয় আছেন। কিন্তু শেখ হাসিনার উপস্থিতি তারা একপক্ষীয় থাকবেন, এটা নিশ্চয়তাটা কি? আর তারপরে তো অনেক লম্বা নিচের দিকের অফিসাররা আছেন। শেখ হাসিনা গেছেন মাত্র ২ বছর হয়েছে। এই ২ বছরে একজন অফিসারও কিন্তু বাড়তি যোগ করে নাই। শেখ হাসিনার আমলের অফিসাররাই কিন্তু এখন সবাই আছেন। এই ২ বছরে একটা মাত্র পাসিং আউট হয়েছে, সেটা শেখ হাসিনার আমলের রিক্রুটমেন্টের। দুইটা পাসিং আউট হয়েছে, যে ২ টা পাসিং আউটের মধ্যে শেখ হাসিনার সময় রিক্রুটমেন্ট, ওরা নতুন রিক্রুটমেন্ট না। সো তারা কিন্তু এই চিন্তাতে আছে যে আর্মিটাও ঠিক থাকবে কিনা। আর এইদিকে আর্মির ভিতরে যে পোলারাইজেশনটা হচ্ছে, সেটা হলো তো ওই যে দেখেন না, আর্মি থেকে বরখাস্তগুলিকে ফেরত আইনা ইয়ে করা, ওদেরকে আইনা ইয়ে করা, এটাও কিন্তু আর্মির মধ্যে অনেক ইয়ে হচ্ছে। সো বিষয়টা কিন্তু শেখ হাসিনার এক ঘোষণায় কিন্তু এইটা, ধরেন এটা ছর্রাগুলির মতো অবস্থা। এই ছর্রাগুলিটা চারিদিকে গেছে। কারে কোথায় ইয়ে করছে, চামড়ার নিচে ঢুকে, তো সামান্য একটু ঢুকে তো ছর্রাগুলি, চামড়ার নিচে ঢুকলে কিন্তু সারা জীবন পেইন করতে থাকে। তো এই পেইন কিন্তু শেখ হাসিনা ঢুকিয়ে দিয়েছেন প্রত্যেকটা জায়গাতে।
এবং সরকার এই পেইনগুলো নিয়ে কিন্তু এখন অস্থির অবস্থায় আছে, যে কারণেই শামাবাদ বলতেছে না উনি আর প্রাসঙ্গিক না, উনি আর এটা না। শামাবাদ কিন্তু এরকম করে কথা বলার কোনো দরকারই ছিল না, যেটা শামাবাদ যেভাবে কথা বলে সে কিন্তু নাইস কথাবার্তা বলে। সে কিন্তু বলতে পারতো যে হ্যাঁ শেখ হাসিনা ঘোষণা তাকে স্বাগতম, তিনি আইসা বিচারের আওতায় আসবেন, এবং যেটা রিজভি করছে। খেয়াল করে দেখেন রিজভি কিন্তু এই কথা, হ্যাঁ তিনি আইনের আওতায় আসবেন, ওনার আইনের ওনার বিচারের ভার আইন আদালতের, আমাদের এখানে কিছু নাই। তা না করে সাম্যবাদ কিন্তু ব্যক্তিগত অস্থিরতা প্রকাশ করে, মানে ওনার উপরে যে একটা প্রচন্ড প্রেশার হয়েছে, কেউ না কেউ তার উপরে প্রেশার ক্রিয়েট করছে, কি কথা বলবো কি কথা বলবো। রিজভি তো ম্যাচিওর একটা লোক, শ্যামা তো সেরকম ম্যাচিওর না, যে কারণে শ্যামা কিন্তু বিব্রত হয়ে কিন্তু ধাম করে কিন্তু এমন এক কথা বলে ফেলছে, মানে শ্যামার পেটেও কিন্তু ব্যথা লাগতেছিল, ব্যথা হয়েছে এরকম না, কেন এই কথা বলবে। সে তো বলতে পারতো হ্যাঁ হ্যাঁ ওনাকে স্বাগতম বাংলাদেশে, উনি এসে আইনের আশ্রয় নেবেন, আইন যা বলবে তা বলবে, আমার তো এখানে কিছু হওয়ার না, আমরা ওনাকে চাচ্ছিলাম, তিনি যদি নিজেই চলে আসেন স্বাগত। এটা হতো মানে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর স্বাভাবিক রিয়াকশন, একজন কূটনীতিবিদের স্বাভাবিক রিয়াকশন। সেটা না হয়ে উনি মনে হলো ওনার পেটে ব্যথা হয়েছে, এরকম করে উনি রিয়াকশন দেখাইছেন। এখন সব মিলায়া কিন্তু একটা কথা বলতে পারেন যে ভীমরুলের চাকে শেখ হাসিনা ঢিল মেরেছেন। থ্যাংক ইউ। এই ভীম রুলের চা খেয়ে ঢিল মেরেছেন, ভীম রুল তো বের হবে নানাভাবে, বেড়েছে, নানা বেড়ে পক্ষে, গেছে, না বেড়ে গেছে, আর নানা ভীমরুল পক্ষে। চারিদিকে এখন আক্রমণ করছে। দেখেন তো এই আক্রমণের কারণেই তো এখন এইসব কথা, কেউ এই পুকুরে পড়ার লেগে লাফ মারা পড়তেছে, কেউ মানে পাগলের মতো কথা বলতেছে, কেউ উল্টাপাল্টা অপ্রাসঙ্গিক বলতেছে, কেউ ভীমরুলের চাক তো এটা। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই দিনের রিয়াকশনটা তো ওইটা আগের ভীমরুলের চাকের মতো আগ্রহ। সো এবং প্রধানমন্ত্রী বলছেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র মাঠে নেমেছে। যেমন রিজভী তো এটাও বলছেন যে আমার তো মনে হয় জামাতের সাথে আওয়ামী লীগের কোনো হুম। যোগাযোগ হয়েছে। জামাতের অস্থিরতা, রিজভী কিন্তু অত্যন্ত ম্যাচিউর কথাবার্তা বলছে, যে আমার তো মনে হয় তাদের সাথে যোগাযোগ হয়েছে। হ্যাঁ, থ্যাংকস। কিন্তু জামাত তো একদম ডিরেক্ট বিএনপিকে দায়ী করে ফেললো। বিএনপির একটা অংশ, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু বিএনপির একটা অংশ সক্রিয় মনে হচ্ছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এই কথাও তো তিনি বলেছেন। পারওয়ার পারওয়ার আমি তো এতক্ষণ সেটাই বললাম, যে তারা তো তাদের তাদের প্রচন্ড আমাশয় হয়েছে এই যে এই কারণে এইগুলো করতেছে, সেটাই তো বলছি আমি। মানে একে অন্যরে বিশ্বাস করতে পারতেছেন না তারা। তারা নিজেদের মধ্যে অবিশ্বাসের কাজ করতেছে। আর এনসিপির তো মনে হয় রাতের ঘুমই পুরোপুরি হারাম হয়ে গেল শেখ হাসিনার বক্তব্যের পরে। এখন তো তারা ঘুমানোর পাচ্ছে না আরকি। কি বলে এটাকে? ঘুমাইলেই যদি শেখ হাসিনা চলে আসেন, এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এই তো গেল একটা ব্যাপার। তারপরে আপনি দেখেন শেখ হাসিনার আর রয়টার্স ইন্টারভিউ প্রথমবারের মতো এই ইন্টারভিউটা সরাসরি হয়েছে। ইমেইল না, সরাসরি ইন্টারভিউ। এরপরে সবাই পিক করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে আসলে কিভাবে সরাসরি মানে পড়ালো? কি টেলিফোন ইন্টারভিউ, হ্যাঁ, মানে শেখ হাসিনার সাথে টেলিফোনে, কথা বলেছে টেলিফোনে, সরাসরি। হ্যাঁ, টেলিফোনে, রাইট, টেলিফোনে। আমি এটাই বলছি, টেলিফোনে। সরাসরি বলতে আমি টেলিফোন শব্দটা ইউজ করি নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু ঘটনাটা হলো আন্তর্জাতিক গণমাধ্যম সবগুলো এইগুলো পিক করেছে। এইটাকে আন্তর্জাতিক গণমাধ্যম আসলে কিরকম এটা হলো? তার মানে এইটা হলো, আমি আন্তর্জাতিক গণমাধ্যম পড়ার চেষ্টা করছি, এমন কোনো পত্রিকা না যেগুলো এত নাম পড়ার আমার ইয়ে নাই। অলমোস্ট এর আগে আহ, কত 62টা ন্যাশনাল ইন্টারন্যাশনাল আউটলেটে কিন্তু সেখানে 162টা কয়টা ১০০ হ্যাঁ কতটা? হ্যাঁ। হ্যাঁ। তো এবারও কিন্তু সেই একই রকম হয়েছে, দুই একটা পত্রিকা যাদের সাথে রয়টার্সের খাতির কম আর কি, এরা হয়তো পিক করে না, বেশিরভাগই পিক করেছে, এবং তারা নিজস্ব কোনো মতামত দেয়, রয়টার্সের রিপোর্টটা ছাপে দেয়, যে কারণে আসলে নতুন কোনো ইয়ে না। কিন্তু তারা রয়টার্সের রিপোর্টটা পিক করে তারা এটাকে কেউ কেউ অনুবাদ করেছে, কেউ কেউ পুরাটাই ইংলিশ ইংলিশ ভার্সন আছে, কেউ একটু এডিটেড ভার্সন আছে, কিন্তু নিজেরা কোনো কমেন্টারি বা কোনো কিছু অ্যাড করে না, যে কারণে দরকার মানে এটার বিশ্লেষণের চাইতে মানে রয়টার্সের রিপোর্টটাই পুরো ধরেন আন্তর্জাতিক মিডিয়া কেঁপে গেছে। মানে আন্তর্জাতিক মিডিয়া মানে এরকম একটা খবর, যে একজন মাত্র 2 বছর আগে যাকে বলা হচ্ছে তাড়িয়ে দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে পালিয়ে যাওয়া হচ্ছে, তিনি বলছেন আমি দেশে আসবো। এর তো সাংঘাতিক একটা, ওদের দেশে আসবে এবং তিনি সময় ফিক্স করে দিয়েছেন। এর হুম। আগেরটা যেমন উনি বলছেন এবছরের মধ্যে আসবে, এটাও একই রকম সাড়া দিচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ায়। মানে হেডলাইনগুলো অলমোস্ট সেম, কারণ একই রিপোর্ট তো, অলমোস্ট সেম। যে যেটা হেডলাইনটা হলো এরকম যে মৃত্যুর মুখোমুখি হলেও আমি ফিরে আসবো, এরকম কথাবার্তা।
আল জাজিরা এটাকে নেগেটিভলি একটু ইয়ে করছে যে দেশটা এখন স্থিতিশীল, এই স্থিতিশীলতার মধ্যে তিনি আইসা আবার অস্থিরতা তৈরি ওটা করার ওটা একটা আল ইয়ে। জাজিরা নিজস্ব বিশ্লেষণ, এইটা মানে এরকম নিজস্ব আচ্ছা বিশ্লেষণ তো যে এই যে নাহিদদের বিশ্লেষণের মতো আর কি। আচ্ছা, এটা নাহিদের বক্তব্য, মহিউদ্দিনদের বিশ্লেষণের মতো আল জাজিরারও মহিউদ্দিনের, পেটে কামড় দিছে। রাইট, বুঝতে পারছি এখন। ওরা তাইলে মানতে পারতেছে না আর কি, ওরা মানতে পারতেছে না আর কি করলাম আমরা একদিন পর্যন্ত এর পিছনে লাগলাম, লাগে এর দাঁড়াইলাম, এখন আবার সে দেশে এসে পড়তেছে। এই দেশে আসবে কেন তারা? এই দেশ তো আমাদের। এটা তারা আসলে আতঙ্কে আছে, শেখ হাসিনা দেশে আসলে তারা দেশ ছাড়তে হবে। কিন্তু মহিউদ্দিন সাহেবের এত চুলকানি কেন আমি বুঝলাম না, খুব বেশি চুলকানি ওনার, একটু পর কিছুদিন কয়েকদিন পর পরই খালি চুলকায় ওনাকে। এবং উনি লিখলেই শেখ আপনি হাসিনার বিরুদ্ধে চুলকানে শব্দটা তো ওর জন্য খুব ইয়ে বলেন, এটা তো আমি আমি কি বলছি, আমি বলছি ওর আমাশা হয়েছে আর আপনি কোন চুলকানি করেন। আমাশয় হয়েছে, পেটের কামড়ানি আমাশয় হয়েছে। কিসের চুলকানি? এটা চুলকানির পর্যায়ে আর নাই, চুলকানি তো সে সহ্য করতে পারে, এটা চুলকানির পর্যায়ে নাই। যাক, এইগুলার অবস্থান কেমনে হবে জানি না। তবে একটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে আমার। প্রথমত হইলো এই যে আপনি বলছিলেন যে আপনি সব ব্যাখ্যাই দিছেন, কিন্তু আমার প্রশ্ন হলো অনেকেই আগের অনুষ্ঠানে প্রশ্ন করছে, এখানে অনেকে প্রশ্ন করছেন, আমারও প্রশ্ন এটা যে শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, তখন তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই থাকবেন। আমি তার একটু তো কিন্তু এই নিয়ে কথা বলছি আপনারা, এটা নিয়ে আর আমার মনে না, হয় আমি না। বলছি আপনি বলছেন যে আমি সেনাবাহিনীর সবগুলো কি। কভার করেছি, হ্যাঁ, এর বাইরে আচ্ছা আমার আর কোনো বক্তব্য নেই। আচ্ছা, ঠিক আছে। আমি একটু নির্দিষ্ট করে বলছিলাম। যাই হোক, আপনি বলে ফেলছেন। আমি আগে আমি না, প্রশ্ন করার সময় কিন্তু বলছি। বিপুল, আপনাকে বলেন। ভাবতে হবে যে আপনি দেশে থাকেন এবং আপনি সবকিছু এরকম নির্দিষ্ট করে জিজ্ঞেস করতে, আপনার দর্শক কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন, ওকে, এটা ঠিক না। আমি কিন্তু সামটাইমস আপনার আপনার সুপিরিয়রের মতো কথা বলতেছি, এটা ঠিক, থ্যাংক কিন্তু ইউ, আপনার থ্যাংক নিরাপত্তার ইউ। ব্যাপারটা যদি আপনি নিজে না দেখেন, এটা কিন্তু আপনি স্লিপ অফ টাং যদি আপনি কিছু করেন, সেটার জন্য কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। কারণ বাংলাদেশ, ডেফিনিটলি, আপনি ডেফিনিটলি। প্রবলেমের ভিতর দিয়ে ফাইট করতে হবে। কারণ প্রবলেম আপনি নিজে ডেকে প্রবলেম নিয়ে আসেন কেন? আপনি সেনাপ্রধান পর্যন্ত আপনার দরকারটা কি? এটা একদম। অবশ্যই প্রশ্ন থাকতে পারে। আমি যদি এখানে পাই, প্রশ্ন যদি আমি পাই, আমি এই প্রশ্ন দেখে পড়ব। কিন্তু আপনি আচ্ছা, কেন ঠিক আছে। পড়বেন? কেয়ারফুল, কেয়ারফুল। ওকে, কেয়ারফুল। আপনার ওকে। দর্শকরাও নিশ্চয়ই এটা জানা উচিত যে আপনি দেশে থাকেন, আপনার নিরাপত্তার ব্যাপার আছে। তারাও জানে। তারা হয়তো হুম। আমারই প্রশ্ন করছে, আপনারে করে নাই। সো আপনি এগুলো উঠায়েন না। ওকে, কেয়ারফুল। ডান। ওকে, ডান। বিপুল ভাই আল জাজিরা আপনি আমার জামাতের এই পেজ পার্টটুকু এবং রেকর্ড করে রেখে দেন যে আপনাকে আমি কেয়ারফুল হইতে বলছি। যাতে আপনি বলতে পারেন যে এ যিনি কথা বলেছেন তিনিও কিন্তু কেয়ারফুলি কথা বলেন। কাউকে হার্ট করার জন্য বলে নাই। সো আপনি যেন ক্ষতির শিকার না হন। ওকে, ওকে, ডান। আনোয়ার হোসেন লিখছেন বিপুল ভাই আল জাজিরা জামাতের পেট। হ্যাঁ, এটা আমরা বহুকাল থেকে জানি, জামাতের পেট। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা, নেত্রী শেখ হাসিনাই একমাত্র বলতে পারেন দেশটা আমার বাবার। অন্য কেউ এই কথা বলতে পারেন শুধু হিংসা করে। তাগরে কে নিষেধ করেছে দেশটা তাদের বাপের বলতে? কিন্তু বলে না। বলে ইনকিলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তারপর আরেকজন লিখছেন কালাপাড়া নাদুস নাহিদ স্যার বিশ সজীব ভুঁইয়ারা যেন না পালায়। মারিয়া ওবায়দ লিখছেন না পালায়। আর আওয়ামী লীগ হারিয়ে গেলে বাংলাদেশ থাকে, আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হারে। যুদ্ধ ভারতের সাথে হবে না, যুদ্ধ হবে আমেরিকার সাথে। একটা কথা একজন লিখছেন আগে যে আমেরিকারও তো ইয়ে আছে, এই 16 ডিসেম্বর নিয়ে তাদেরও তো একটা ইয়ে আছে, কি গা আছে তাদের। এই 16 তারিখ যদি শেখ হাসিনা ফিরেন, তাদেরও তো গা আছে যে তারা হারছে না। তারা পাকিস্তান হারা তা মানে, তা কার পাকিস্তানের কথা বলছেন আপনি? পাকিস্তান হারা মানে তো আমেরিকাও তো হারছে বাংলাদেশের এখন যুদ্ধে। আমেরিকা জয় যেহেতু বিজয় দরকার ছিল সেটা তো তারা করেই নিছে। তারা তো বারবার বিজয়ী হয়েছে। তারা তারা 71-এ হেরেছে, কিন্তু তারা বঙ্গবন্ধুকে মেরে বিজয়ী হয়েছে। তারা কতবার বেশ কয়েকবারই তো তারা তাদের বিজয় অর্জন করছে। এবারও বিজয় অর্জন করছে। এখন আর আমেরিকা এটা নিয়ে গেছে। এখন আবার আমরা নিজেরা মারামারি করবো, আমেরিকা আবার আমার সাথে আর একটা বড় চুক্তি করবে, এই তো আর কি। বুঝতে পারছি। পরাজিত তো আমরা দেশ হিসেবে তো পরাজিত হয়ে গেছি। এখন আর তাদের আর পর্যায়ে শেখ হাসিনা আসলেই কি না আসলেই কি তাদের কিন্তু কিছু আসবে, বরং শেখ হাসিনাকে তারা এখন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। সুমা শামীমা অনেক সুন্দর টাইটেল দিয়েছেন, কিন্তু আজকের জন্য এটা না, এটা সামনে আরো দিন আসবে, তখন এই টাইটেল কাজে লাগবে। আপনার এটা কি আমি লিখে রাখবো। তিনি কি লিখছেন টাইটেল? জনস্রোতের ডাক, জনতার ঢাল ও ফেরার প্রতীক্ষা। আমি এটা লিখে রাখবো, ভবিষ্যতের কাজে লাগাবো। জনস্রোতের ডাক, জনতার ঢাল ও ফেরার প্রতীক্ষা। আচ্ছা, মহিউদ্দিনের এটা পাইছিলেন আপনি? আমাকে একটু হ্যাঁ, পাঠাই পাইছি দেন। তো, পাইছি তো। আচ্ছা, ওটা কি আছে আপনাকে এখনো প্রথম আলোতে? হ্যাঁ, আছে, আছে। আপনাকে আমি দিয়ে দেই। না, প্রথম আলোতে আছে এখনো? হ্যাঁ, প্রথম আলোতে আছে। আমি খুঁজে ওই ইয়ে মোস্তাক খান পাঠানোর পরে আমি আবার খুঁজে বাইর করে ফেলছি আর কি।
আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। আমি বাইর করে ফেলছি এবং আমিই পাইছি। ওটা এই মতামত বিভাগে নিয়ে রাখছিল। আগে এটা ইয়েতে ছিল, সর্বশেষে তো আর খুঁজে পাই নাই। পরে মতামত বিভাগে গিয়ে দেখলাম যে আছে। আচ্ছা, এই আচ্ছা। আরকি। রাজাকারের বাচ্চা সময় হলেই দেখবি। আচ্ছা, সিদ্দিক লিখছেন। শেখ হাসিনা আসার আরো ৪ মাস বাকি আছে। দেখেন দেশে আরো কত কি ঘটে। আচ্ছা। এটা নুরুল ইসলাম লিখছেন। বাংলা টাইগার লিখছেন, সারা দেশে ছাত্রদল যুবদলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যেদিন আসবেন সেই দিন যদি সংঘাতে যায় তবে তা তাদের জন্য বুমেরাং হবে। তারা কত মানুষকে খুন করতে পারবে বলে মনে হয়? এইটা একটা প্রশ্ন। মনে হয় প্রশ্ন করছেন উনি। আচ্ছা। নাহিদ হাতে দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। লুপাপা আজকে যা বলেছে একেবারে ঠিক। আচ্ছা। তারপরে সাইফুল ভাই ধানমন্ডি ৩২ ফেরার ঘোষণায় আল জাজিরা। আচ্ছা, এটা তো আর আমরা আলাপ করবো না। আল জাজিরা এটা পেটে ব্যথা, আমাশায়। হ্যাঁ, গুড়া কির্মিও না, আমাশায়। শেখ হাসিনার সাথে বিমানবন্দরে আসবে লাখ লাখ মানুষ থাকবে। শেখ হাসিনা বিমানবন্দরে আসবেন, লাখের উপর মানুষ থাকবেন, লাখের উপর কি বহু মানুষ থাকবে। বিদেশি মিডিয়া থাকবে, আওয়ামী লীগ হাতে খালি থাকবে। তখন যদি সেনা বা পুলিশ, তখন এনসিপি আওয়ামী অন্য লীগের সব কর্মী হয়ে যাবে ইউটিউবার। দেখবেন ওই ইউটিউবার গুলো তখন না, ওই আওয়ামী লীগের সব কর্মী ইউটিউবার হবে সেদিন। আপনি দেখেন একদম সবাই সবাই ইউটিউব, সবাই সবাই ব্যস্ত থাকবে সাংবাদিক হবে। প্রচারে। সবাই বুকের মধ্যে কার্ড লেগে আসবে, আমি অমুক প্রতিষ্ঠান থেকে, যার যার নিজের চ্যানেল করবে। এরকম ১ লাখ লোক, মানে বাংলাদেশে আওয়ামী লীগের ১ লাখ ২ লাখ লোক ইউটিউব চ্যানেলের মালিক না? প্রত্যেকে নিজের একটা হ্যাঁ, কার্ড করবে, গলার মধ্যে ঝুলাবে, ইউটিউবার হয়ে যাবে। দেখি কি ইউটিউবারদেরকে কে আক্রমণ করবে। কত পলিসি কাজে লাগতে পারে জানেন এখন এই ইয়েতে। সবাই অনলাইন সাংবাদিক হয়ে যাবে। যার যার নিজের নামে একটা করে পত্রিকা খুললো। এটা কি লাইসেন্স লইতেই হবে নাকি? আপনি একটা অনলাইন, কোনো টাকা পয়সা ছাড়া একটা অনলাইন পেজ করে ফেলান। পেজ করে নিজে সম্পাদক ঘোষণা দেন, নিজের চিফ রিপোর্টার ঘোষণা দিতে হয়, নিজের সাংবাদিক ঘোষণা দেন। ক্যামোফ্লেজ যদি করতে চায়, আমরা যদি বাংলাদেশে এখন যেহেতু ইন্টারনেটের যুগ এবং অনলাইনের যুগ, আপনি যদি যেই সিস্টেমে যেই নাম ধারণ করলে আপনি হার্মড হবেন না, সেই নাম ধারণ করবে আওয়ামী লীগেররা। অসুবিধার কি? কারণ আওয়ামী লীগের তো দিকে তুমি বাধ্য করছো। তারা আওয়ামী লীগের বললে ধরতে আসো, তাহলে সে বলবে আমি হলাম গিয়া তাৎক্ষণিকের রিপোর্টার। এই যে তাৎক্ষণিকে সাইফুল আমিন কথা বলে, সে তাৎক্ষণিকে আমি তথ্য দেই। আমি তাৎক্ষণিকের রিপোর্ট, নিজে একটা কার্ড লাগাই নেবে, শেষ তাৎক্ষণিক। ইয়া তো পুলিশেরা দেখবে তাৎক্ষণিক আবার কি? তারা তো তাৎক্ষণিক ছেড়ে না। ঠিক আছে না? ইন্টারেস্টিং ব্যাপার আপনার এটা আপনার কিন্তু। ভেতর বাহিরের সাংবাদিক হয়ে গেল। হ্যাঁ, সাংবাদিক তো আপনার ক্যামোফ্লেজ করার জন্য, মানে আপনি লোক জড়ো হওয়ার জন্য, আদার দেন যদি ওখানে কারফিউ জারি না করা হয়। And এটা হতে পারে যে 144 জারি করতে পারে, কারফিউ জারি করতে পারে, অনেক কিছু করতে পারে। তো কারফিউ জারি করলে একরকম সিচুয়েশন, ১৪৪ ধারা জারি করলে একরকম। কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই, আমি আপনাকে আবারও বলি, শেখ হাসিনা যখন গতবার আর্মির আমলে, কেয়ারটেকারের আমলে ফেরত আসছিল, তখন কিন্তু একই রকম সিচুয়েশন, আর্মি পুরো এলাকা কর্ডন করে রেখেছে। হুম, এবং আমাকে আর্মি থেকে, ডিজিএফআই থেকে কনফার্ম করা হয়েছে একটা লোকও ঢুকতে পারবে না। কিন্তু শেখ হাসিনা বাইরে হওয়ার পরে এগুলো মানে পঙ্গপালের মতো হ্যাঁ, অল অফ এ সাডেন রাস্তা দখল হয়ে গেছে। পুরা রাস্তা। পুরো পুরা বিমানবন্দর থেকে এয়ারপোর্ট এরিয়া, সুদর্শন পর্যন্ত। পুরা এয়ারপোর্ট এরিয়া দখল হয়ে গেছে। কিছুই করতে পারেনি। এটা আপনি কত লোকের উপর আপনি আপনি এখানে মেশিন গান লয়ে যাবেন নাকি? ওখানে গেলে বড় জোর চাইনিজ রাইফেল একটা লয়ে যাবে। মেশিন গান লয়ে যাবে মানুষের মারার লেগা। এবং সেটা কি সম্ভব? কত মানুষ মারবেন আপনি? সো কারফিউ জারি করেন আর ১৪৪ ধারা জারি করেন। মানে জোরাজুরি করে কিছু হবে না। আর যদি আপনি বলেন যে আওয়ামী লীগেররা যাবে না, তো আওয়ামী লীগেররা বিভিন্ন ক্যামোফ্লেজ ধারণ করবে। কেউ অনলাইন সাংবাদিক হবে, কেউ এই যে বললাম আপনি তাৎক্ষণিকের সাংবাদিক হয়ে যাবে, কেউ ওইটা সাংবাদিক হবে, কেউ নিজের নামে পেজ করবে, নিজে সম্পাদক হয়ে যাবে, নিজেই চিফ রিপোর্টার হবে। অসুবিধার কি? ধরো। নিজেই রিপোর্টার, চিফ রিপোর্টার সম্পাদক হয়ে মাঠে থাকবে। হ্যাঁ, তো কি অসুবিধার কি? আপনি তাকে বাধ্য করতেছেন। আপনি তাকে বাধ্য করছেন। তার অর্গানাইজেশনের ভিতরে সুপ্ত হয়ে ঢুকে তার অর্গানাইজেশন ধ্বংস করে মানুষকে পিটায় আপনি তার সম্মানহানি করছেন, শুধু ভাবমূর্তি ধ্বংস করে দিচ্ছেন। এখন সে তাই করবে। আর্মির ড্রেস পরে নামলে আপনি কি করবেন? আমি তো আমি আমি আপনি আমি কিন্তু সম্ভাবনা বলেছি, আপনি আর্মির ড্রেসের কাপড় পাওয়া যায় না বাজারে? পাওয়া যায় তো। পাওয়া যায়। আপনি পুলিশের ড্রেস পরে নামবে মাঠে, যে পুলিশের মতো করে যাবো। আনসারের ড্রেস পরে নামবে, আপনি করবেনটা কি? পুলিশ কারে মারবে তখন? পুলিশের যে ড্রেস, সেই ড্রেস পরে যদি আওয়ামী লীগের ৫,০০০ লোকও নামে, ৫,০০০, পুলিশ কনফিউজ হয়ে যাবে, ঘটনাটা কি? এটা কারা? এরা কারা? আর্মি ড্রেস পরে নেমে গেলে কি করবেন? আপনি কনফিউজ করবেন। আর কতজন আপনি করবেন? হাজার লোক ড্রেস পরে নেমে গেলে আপনি কি করবেন?
আর এই ড্রেস কিছু করার নেই। বানানোর জন্য গার্মেন্টস ফ্যাক্টরির দরকার না। ছোট ছোট বাংলাদেশের বহু ছাদের মধ্যে আছে, বহুত বারান্দায় গার্মেন্টস আছে, 3টা 4টা মেশিন দিয়ে গার্মেন্টস নিয়ে বসে, এরাই বানায় ফেলাবে। বাংলাদেশে আপনি এখন আর মানুষকে ঠেকায় রাখবেন, মানুষের বুদ্ধি দিয়ে ঠেকাইতে পারেন না। আমার কাছে তো আমার মতো বুড়া লোকের কাছে এইসব বুদ্ধি আছে, তো পোলাপানের কাছে আরো কঠিন কি বুদ্ধি আছে আপনি জানেন? ব্যাটম্যান হয়ে নামবে, রবিন হয়ে নেমে যাবে, সুপারম্যান হয়ে নামবে, সুপার গার্ল হয়ে নামবে, কি করবেন? কিচ্ছু করার থাকবে না। আপনি 200 মেয়ে সুপার গার্ল হয়ে নামলো, আপনি কয়জন ধরবেন? 200 ছেলে সুপারম্যান হয়ে নামবে, সুপার বয় হয়ে নামবে, কত রবিন হয়ে নামে যেতে পারে, ব্যাটম্যান হয়ে নামে যেতে পারে। ভাই, আপনি যদি কেউ চায় আমি আপনার কাছে আপনার পর্যন্ত পৌঁছাবো, যদি কেউ ডিটারমাইন্ড হয় যে আমি বিপুল পর্যন্ত পৌঁছাতে তো পারবে, যে কেউ পারবে। হয়তো সময় লাগবে, বুদ্ধি লাগবে, এই লাগবে। বুদ্ধি কি কম আছে? বুদ্ধির কোনো অভাব নাই কিন্তু এই যুগে। আর এগুলো ভাবার, এই যে আপনি আওয়ামী লীগকে, এই যে যদি কারফিউ 144 আওয়ামী লীগকে যদি আপনি আরো কোণঠাসা করতে থাকেন, আওয়ামী লীগ অনেক অনেক পথ বেছে নেবে। আমি জাস্ট সামান্য আমার মাথায় যেগুলো আসলে এগুলো আমি বললাম। আপনি কিচ্ছু করতে পারবেন না রে ভাই, কিচ্ছু করতে পারবেন না, জনস্রোত আসলে তো জনস্রোত ঠেকানো যাবে না। কিচ্ছু করতে পারবেন না। আর এখন মানুষ যেভাবে মানে নিঃস্ব হয়ে গেছে, মানুষ যেভাবে নিরাপত্তাহীন, এবং কথা নাই বার্তা নাই, রাস্তাঘাটে যত্রতত্র যারে পারে তারে মারে, তারে কাটে, তারে ছিনতাই করে, তারে গুলি করে। সুতরাং মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ আপনি কিন্তু থানার ভিতরে যে আবার পুলিশ মেরে আসছে। হ্যাঁ, বরিশালে আগল জেলা, তাও আবার যেই সেই মন্ত্রী না। প্রতিদিন পত্রিকার পাতায়, টিভির ইয়েতে খবর, সেই জহিরুদ্দিন স্বপনের এলাকা, কিন্তু ওনার এলাকায় বলেন থানার ভিতরে পুলিশ মারছে। চারটিখানি কথা না, এটা বিরাট, এটা গতদিনের ঘটনা। হ্যাঁ, এরপরে অনেকে অনেক লিখছেন, একজন না লিখছেন ড্রাগন ভাই, আমি আপনাকে বলি না আপনি মুখোশ পরে নামবেন। আমি বলছি যদি কেউ নামতে চায়, তার কৌশলের কোনো অভাব নাই। আপনি যদি এই কৌশলে না পারেন, ওই কৌশল, আমি বলছি, আমি হালকা স্বরে কথাগুলি বলছি, যে কৌশলের তো মানুষের কোনো ইয়ে নেই। শেষ আপনি নাই। কৌশল, আপনি যদি দরকার পড়ে আপনি তো কৌশলেও নামতে পারেন, অসুবিধার কি? কৌশলের তো কোনো অভাব নাই। সো আপনি যদি এমনি পারেন তো ভালো কথা, তাহলে তো আরো বড় বিষয় হয়ে গেল। কিন্তু কৌশলী হবে না। আমি ওগুলো বলছি আর কি, যে এইসব, এটা কোনো পথ না যে আটকানোর জন্য। আচ্ছা, ফরহাদ বোধহয় নাকি, উনি লিখছেন, পাকিস্তান আইএসআই ও আমেরিকার সিআইএ কি কোনো চক্রান্ত করবে যাতে শেখ হাসিনা না আসেন? পাকিস্তানের আইএসআই করতে পারে, কিন্তু সিআইএ এর এসবে কাম নাই। সিআইএ এসব কিছু করতে আসবে না, কারণ সিআইএ দেখ মজা মজা নেবে। তারেকরা আরো কত পাঙ্গার মধ্যে ফেলতে পারে, সেটা হলো সিআইএ এর কাম এখনকার। যে তারেকরে যত বেশি পাঙ্গার মধ্যে ফেলতে পারবে, তত তারেক চুক্তিতে আবদ্ধ হবে। যত পাঙ্গার মধ্যে যা চাবে তাই দিবে, ক্রিস্টেনসন তত বড় হবে। এখানে কিন্তু দেখেন, আওয়ামী লীগের আন্দোলন যদি স্ট্রঙ্গার হয়, এখানে দুর্বল হবে কে? দুর্বল হবে সরকার। দুর্বল যদি সরকার হয়, তাহলে শক্তিশালীটা কে হবে? জাস্ট দেখেন, ক্রিস্টেনসন হবে। তখন ক্রিস্টেনসন হবে হলো মিডিয়েটার। তখন ক্রিস্টেনসন শেখ হাসিনার সাথে দেখা করবে, ক্রিস্টেনসন তারেকের সাথে দেখা করবে, ক্রিস্টেনসন শেখ হাসিনার বলবো আপনি আমার একটুকে রাজি হন। তারেক রহমান বলে যে তুমি আরো নামো, তুমি আরেকটু অবনমন হও, মানে তারেক রহমানের নিচে নামাইতে থাকবে, আর শেখ হাসিনা উপরে উঠতে থাকবে। কারণ ক্রিস্টেনসন তো শেখ হাসিনার ম্যানেজ করতে হবে তার এই রাজত্ব রক্ষা করার জন্য। কারণ শেখ হাসিনাকে যদি সে ম্যানেজ না করতে পারে, তাহলে তো তার রাজত্ব রক্ষা হবে না। কিন্তু গভর্নর তারেক থাকতে রহমানের পারবে তো না। তার ম্যানেজের কিছু নাই। তারেক রহমানকে ওনারা যা দেওয়ার, পাঞ্চ করার, যা দেওয়ার সেগুলো দিয়ে দিচ্ছেন। এখন ওনারা তারেক রহমানটা আস্তে আস্তে কমাবেন। হ্যাঁ, এইখানে শেখ হাসিনা হারাবার কিছু নাই। ক্রিস্টেনসন বড় হয়ে যেতে পারে, শক্তিশালী হবে, কারণ তারেক রহমান দুর্বল হলে ক্রিস্টেনসন শক্তি, এবং তারেক রহমান এই সময় শেষ মতো সেন্ট মার্টিনটা প্রকাশ্যে দিয়ে দেয় কিনা, এটা হলো দেখার বিষয়। শেখ হাসিনার আগমন উপলক্ষে বলে আমি ক্ষমতায় থাকবো, সমস্যা নাই, এরকম কিনা। তারপর আইরিন খান নিয়ে আমরা আলোচনা করি না এখন, আরেকদিন করবো না। জঙ্গি সজীব বলছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাটা স্ট্যান্ডবাজি, আপনার বিশ্লেষণ কি? কে বলছে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছে স্ট্যান্ডবাজি, বুঝছেন? এটা তো অনেকেই মনে করতেছে, তারা বিশ্বাসই করতে পারে না যে এরকম এরকম উনি চলে আসবেন, এটা বিশ্বাসই করতে পারে না। বিশ্বাস না করতে পারলে কি করবে? কারণ বিশ্বাসটা কেন করতে পারে না? ওই যে পেটের ব্যথা, নাম শুনলেই তো পেটে ব্যথা ওঠে। রাতেবেলা ঘুম থেকে জায়গা ওঠে, লাভ দিয়ে ওঠে। দুঃস্বপ্নে তো শেখ হাসিনা দেখে ওরা, যে শেখ এরা হাসিনা তো ঘুমাতে আসতেছে। পারে না, এরা তো ঘুমাতে পারে না, সারাক্ষণ শেখ হাসিনাকে দেখে। এটা একটা ব্যাপার। হেডলাইনটা ছিল, আসবেন তো পালিয়ে গেলে কেন? হ্যাঁ, পাইছি, এটা দেখছি, আসলেন তো পালিয়ে গেলেন কেন। কিন্তু তারা এটাকে কিন্তু ইয়ে করছে, মানে নিচের দিকে নামাইছে আর কি, মানে লুকাইছে এটাকে।
হ্যাঁ, নিচে লেঞ্জা লুকানো বলে সর্বশেষে না? না নিয়ে মতামতের নিচে, এবং মতামতে শুধু না, মতামতের অনেক নিচে নিয়ে নিছে। হ্যাঁ, আমি লেঞ্জাতে নিয়ে গেছে আর কি। হ্যাঁ, মতামতের অনেক নিচে নিছে। আমি খুঁজে বাইর করতে সময় লাগছে আর কি। এটা একেবারে প্রথমেই আমি সকালে উঠেই দেখি, আরে বাপরে বাপ, কোনো ডেইলি স্টার এরকম দেখে লেট আমার চোখ আর করতেছে আর কি। আমি মনে হয় দেখার আগে এটা নিচে নামাই দিছে। আমি পড়ে ফেলছি তো সে সকালেই, ভোরেই পড়ছি আমি। বুঝছি, মানে আমি দেখার আগে এটা নিচে নামাইছি, আগে আমি দেখতে পারি নাই। আচ্ছা, আর শেখ হাসিনা আসার আগে শেখ হাসিনার জন্য কি, আচ্ছা এটা দরকার নাই, খেলা হবে, ভয়ানক খেলা হবে, মেন্টাল লিখছেন। আচ্ছা, আর তারপর এলামেন্টাল আলিমুল প্লিজ, এই কিনা কইছে আপনাদের ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলেন না। আমি কিন্তু ওই লোকটা দেখতে পারি না, ওই লোকের এইসব কথাবার্তা আমাদের শেষ হয়। আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু ওরটা পিক করেন না। পরে সবাই আপনার বলে যে ও কার কথা আপনি পিক করছেন। আচ্ছা, আলিমুজ্জামান লিখছেন, অপারে থাকবে কয়েক লাখ মানুষ আর এপারে কয়েক কোটি মানুষ, সরাসরি গোপালগঞ্জ। কোন দিকে আসবেন সেটা তো আমরা জানি না এখনো, নানা আলোচনা আছে। শেখ হাসিনা আসবে শুনে জুলাই জঙ্গলি সন্ত্রাসীরা ও রাজাকারদের ভেতর দেশ 10 মাত্রার ভূমিকম্পন শুরু হয়েছে বলে জানা গেছে। আপনি কি মনে করেন? 10 মাত্রার ভূমিকম্পের কথা আমরা বললাম, ভূমিকম্প শব্দ বলি নাই, কিন্তু তাহলে সময় আরেকটা কবিতা লিখছে, দেশ বাঁচানোর আকুলতা যার জড়িয়ে থাকে বুকে, হাজার বাধা এলেও সে তো হাসে জয়ের মুখে। কৌশল তার ফুরিয়ে যায় না, ফুরায় না তার আলো, ঝড়ের মাঝেও সে চেনে ঠিক কোন পথটা ভালো। বাহ বাহ, সুন্দর। আচ্ছা, স্যাররা ইউটিউব দেখছেন কি? আইয়ুব খান নাকি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতার উপকার, ইনকিলাবিদের জাতির পিতার নাম জানা গেল, মাওলানা ভাসানী বা মেজর জিয়াকে কেমনে সুরে ফেলে দিল। ইনক্লাবেদের যে বিদেশি জাতির পিতা আছে, সে যে আত্মসমর্পণ করছে জানেন তো? তার আজকে হ্যাঁ, আজকে হ্যাঁ, আত্মসমর্পণমূলক আছে। আর রাজনীতি মানে এই বিএনপি রাজনীতি করবে না, জামাতের রাজনীতি করবে না, কোনো রাজনীতি করবে না, সে দরিদ্রের জন্য এখন থেকে ফাইট করবে। আর তাই কিন্তু নাকি? হ্যাঁ, ইনকিলাবিদের জাতির পিতা কিন্তু আজকে, আপনি কেন ভাই ভাই এগুলো কেন দেখেন আমি এইসব? খেয়াল করছি, আমি আমি তো তো মিস করে আমি ফেলি। তো আপনি সারাদিন ধরে আপনার একটা পুরা দিন পড়ে থাকে ভাই, সেই পুরা দিন আপনি না, করেনটা দিনে কি? তো অনেকগুলো কাজ করতে হয়, যার জন্য নাকি। যতই করেন না কেন, এই যে জাতির পিতাদের বক্তব্য যদি আপনি না পড়েন তাহলে কেমনে হবে? জাতির পিতা যে বক্তব্য দিছে আজকে, জাতির পিতা তো শেখ হাসিনার ঘোষণা আগেই এটা দিছে। আচ্ছা। এখন এটা ওনার আগেই, মানে শেখ হাসিনার ইন্টারভিউর আগেই উনি বলছে না, সে অনেক এই ইতিমধ্যে অনেক কিছু দিছে, অনেক কিছু। আবার সে খুব ইয়েতে আছে, এই টুঙ্গিপাড়ার বাসাকে যেন সাব জেল ঘোষণা দিতে হবে, কি কি সব সে আগল পাগল করেছে। এই যে তার 7 ঘন্টা আগে আমি পড়ছি, সারা দুনিয়ার ভিন্ন মতাদর্শের মানুষের পাশাপাশি থাকে। সে বাংলাদেশ থেকে বাংলাদেশ বলে না, চিন্তা করেন, সে নাম দিছে বাঙ্গুল্যান্ড। বাঙ্গুল্যান্ডে মিডল ক্লাস থাকতে পারে না, এর কারণে এইটা না যে বাঙ্গুল্যান্ডের মিডল ক্লাস পলিটিক্যালি বেশি কনসাস, বরং এইটা যে বাঙ্গুল্যান্ডের মিডল ক্লাসের আয় রোজগার রাজনৈতিক দলের আনুগত্যের সাথে যুক্ত, পেটে লাথি পড়ার ভয়ে বাঙ্গুরা সমাজকে রাজনীতিতে বিভাজিত করে রাখে। হাসিনা আমলে আমরা ভিন্ন মত পথের সবাই একসাথে হয়েছিলাম, হাসিনাকে উৎখাতের লক্ষ্য সামনে রেখা। এটা যাই না যে আমাদের মঞ্জিল এক না, কিন্তু আমাদের সবার মঞ্জিলে যাওয়ার রাস্তা হাসিনা একটা বাধা। তাই হাসিনারে সবাই একসাথে সবাই আমরা আমাদের নিজের পথের যাত্রা শুরু করবো। হাসিনার সরানোর পরে কি সেন্টেন্সটা ঠিক মতো লেখে নাই। আমাদের এখন নিজের পথে যাত্রা করাই সহি কাজ হবে। এখন আর যার যার পথ তার, কিন্তু এখন আর সবাই একসাথে নাই। আমার পক্ষে কখনই কোনো রাজনৈতিক দলের সাথে ফুললি অ্যালাইন্ড হওয়া সম্ভব না। আমি দরিদ্র মানুষের রাজনীতি করি। ইনফ্যাক্ট আমার রাজনীতির বেসিস ক্লাস বা শ্রেণী ইস্যু। আমি এই দিয়েই আমার রাজনীতি নির্ধারণ করি। বিএনপি একটা বুর্জোয়া দল, আমি কখনোই সেই দলের সাথে অ্যালাইন্ড হব না। বিএনপি সবসময় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করবে, আমি তো সেই রাজনীতি করতে চাই না বা করব না। আজকের বিএনপি যেমন ক্ষমতায়, ঠিক উল্টো জামাত এনসিপি ক্ষমতায় গেল আমি তাদের অপোজিশন হইতাম। বাংলাদেশে আমার জন্য এইটাই একটা সৎ রাজনৈতিক অবস্থান, ক্ষমতার বিপরীতে দাঁড়ায় ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, প্রো পিপল রাজনীতি। শেষ। দলিতদের নেতা এখন। বাঙ্গুল্যান্ডের বাঙ্গু, সে তো বাঙ্গুল্যান্ডের জনক, তো সেই নাম দিছে। কোন বাঙ্গুল্যান্ড? সে বাঙ্গুল্যান্ডের জনকের হলো এখন এই অবস্থা, নিজে বাঙ্গু হয়ে গেছে। হ্যাঁ। আর আজকে তো বহু কমেন্ট আছে, সব কমেন্ট তো পড়তে পারবো না, দেখাইতে পারতেছি না। দিনটা হোক 16ই ডিসেম্বর। হ্যাঁ, 16ই ডিসেম্বরের কথাই তো প্রাথমিকভাবে এটাই তো আলোচনা হয়েছে, সাইফুল ভাই যেটা বলছেন
প্রাথমিকভাবে 16ই ডিসেম্বর মনে করা হচ্ছে। আহ, তারপরে একজন লিখছে, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু মনের ভিতর খুবই একটা ইচ্ছা হচ্ছে, ঘুম থেকে উঠে যদি দেখতাম ডিসেম্বর মাস পড়ে গেছে এবং শেখ হাসিনা ফিরে এসেছেন, এর চেয়ে বড় আনন্দের আর কিছু ছিল না। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম কালকেই ডিসেম্বর মাস। আচ্ছা, সেখানে ফিরে আসার বিষয়ে হচ্ছে এটা প্রতিক্রিয়া তো জানা গেল। তারপরে অরূপ ভট্টাচার্য একটা জিনিস বলছে, আমার একটা প্রশ্ন আপনার কাছে, অনেক এনসিপি নেতা ভিসা প্রস্তুত, কিন্তু আতিপাতি নেতাদের কি ভয়ঙ্কর অবস্থা হবে। শোনেন, আমি একটা, যেহেতু আপনার কথা আসছে সে মাথায় আসলো আর কি, আমাদের জেনারেশনের একটা আগের জেনারেশন আর কি, তখনকার জাসদ আমল। তো জাসদের কিন্তু এক বেশ কিছু বাপ ছিল, বেশ কিছু বাপ। জাসদরা তখন মানে বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধু তাদের বাবা ছিলেন, মানে বঙ্গবন্ধু তাদেরকে অত্যাচার করলে বঙ্গবন্ধুর কাছে গেলে গেলে তারা মাপ পেয়ে যেত। বঙ্গবন্ধুর মানে সময়েই অনেক বাবা মা যা যেসব ছেলে মানে ছিল, মানে জাসদ করতে যাইতো, তাদেরকে এই ইয়াতে জার্মানি পাঠায় দিত, এইখানে পাঠায় দিত, ওখানে পাঠায় দিত, ইংল্যান্ডে পাঠায় দিত। তারা পোলাপানের জ্বালায় অস্ত্রে, কিন্তু কারণ পারতো কেন, সেই সময় একটা সমাজ ছিল যে সমাজে মানুষ মানুষকে খুন করতো না ওইভাবে, মানে একটা ছেলে জাসদ করতেছে এই জন্য তারা মাইরা ফেলাইতে হবে, এটা ছিল না, মব ছিল না, কিছু ছিল না। তখন বাপ মা তারপরেও ছেলে মেয়েদেরকে অ্যাটলিস্ট ওইসব দেশে, ইউরোপে, এই জন্য দেখেন ইউরোপের বহু দেশে আছে যারা বেশিরভাগ হলো জাসদ, এখন জাসদ থেকে আবার আওয়ামী লীগে ফেরত আসতেছে এই বুড়ারা, আমাদের আগের জেনারেশনরা। তো তাদের এটা সুযোগ ছিল, কিন্তু এদের আমলে এই সুযোগ নাই। এনসিপির নেতাদের ভিসা পাইতে পারে, কিন্তু বাকিরা তাদের কে ভিসা দেবে, কারণ এদের আমলে যেটা হয়েছে সেটা সারা দুনিয়া বন্ধ করে দিছে। এই ইউনুস আইসা সারা দুনিয়া খোলার নামে সারা দুনিয়া দিছে বন্ধ করে। ইউনুস বলছে যে সারা দুনিয়া অ্যাপ্লিকেশন করবে আমাদের দেশ থেকে লোক নেওয়ার লেগে, কারণ অ্যাপ্লিকেশন তো দূরের কথা, অ্যাপ্লিকেশন জমাই নেয় না, আমাদেরটাই জমা নেয় না, তারা তো অ্যাপ্লিকেশন পরের কথা। সো ভিসাও পাবে না। এটা জাসদের ছেলে মেয়েদের যে একটা সুবিধা ছিল, তারা যেতে পারতো, তারা গেছে, তারা নিজেদেরকে যখন নিরাপদ হীন মনে করছে চলে যেতে। জিয়ার আমলে তারা অনেকেই জার্মানি থেকে শুরু করে বিভিন্ন দেশে গেছে, ফ্রান্সে গেছে, বহু জায়গায় গেছে। কিন্তু এদের তো কোনো দেশও নাই যে দেশটা তাদেরকে আশ্রয় দিবে, কোনো দেশও নাই। এক, আর দুই নম্বর, কোনো দেশ তার ভিসা দিবে না। সো নেতা কয়েকটা হয়তো সরকারি আনুকূল্যে, অ্যাম্বাসাডারের আনুকূল্যে হয়তো দু একজন নিতে পারে। সো এনসিপির পুরো কর্মী বাহিনী কিন্তু রাস্তাঘাটে এগুলো কোথায় যে যাবে, এটা ওই যে এইটা একটা ব্যাপার আছে। নদী ভাঙ্গাদের যে অবস্থা হয়, নোয়াখালী, আমরা কিন্তু নদী ভাঙ্গার দেশ, তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ছড়াই পড়ছি। এখন এগুলো আবার সারা বাংলাদেশে ছড়াই পড়বে, এটা আবার একটা ঝামেলা। কিন্তু এরা যেন সারা বাংলাদেশে ছড়াই পড়তে না পারে, সেজন্য সব জায়গায় পাহারা বসাইতে হবে, যে কোনো নোয়াখালীরা যেন রংপুরে আসতে না পারে। নোয়াখালীরা বলতে আমি এনসিপি বলছি, নোয়াখালী সিটিজেন্স পার্টি। ও নোয়াখালী দারুণ তো, এনসিপি নোয়াখালী না, নোয়াখালীর তো নদীভাঙ্গা পার্টি, এন দিয়া কিন্তু নদীভাঙ্গা পার্টি অনেক অনেক। নোয়াখালীর সারা বাংলাদেশে কেন নোয়াখালী পাড়া আছে, কারণ হলো নদীভাঙ্গার দেশ। কারণ এরা নদীভাঙ্গার পাল্লায় পড়ছে, তো এদের তো কোনো জায়গা থাকবে না, কোথাও জায়গা থাকবে না, কারণ এরা সারা বাংলাদেশে ছড়াইতে গেলে সবাই কিন্তু অতন্ত্র প্রহরীর মতো থাকবে, এদেরকে ঢুকতে দিবে না, ওদেরকে যেখানে পাবে সেখানে কিন্তু ধাওয়া দিয়ে দিবে। তখন তারা কই যাবে এখন আমি জানি না। কিন্তু জাসদ যারা তখন ভুল করছিল, তারা কিন্তু দেশপ্রেমিক ছিল, মানে দেশ বিরোধী না, এরা তো দেশ বিরোধী। প্রবলেমটা তো এই জায়গায়। ওরাও ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে, না এটা তো দিছে, রুশ ভারতের দালালরা স্লোগান দিছে, কিন্তু তারা আবার দেশ বিরোধী না, যার ফলে আবার এখন ব্যাক করতেছে। ধরেন আওয়ামী লীগে যারা ব্যাক করতেছে জাসদ থেকে, বা যারা ইয়ে করতেছে, আমি এটা বলছি, কিন্তু এরা তো টোটালি দেশ বিরোধী, তারা তো দেশই নিতে পারতেছে না। দেখেন না, সে তার দেশের নাম বলে বাঙ্গুল্যান্ড। বদমাইশ বেটা, তুই দেশের যে পাসপোর্ট নিয়ে গেছিলি, সেই পাসপোর্টটা কি বাঙ্গুল্যান্ডের পাসপোর্ট ছিল? বদ কোথায়, কত বড় বদ, রাবিশ, একেবারেই রাবিশ। বাংলাদেশের পাসপোর্ট সে বাঙ্গুল্যান্ড কয়, চিন্তা করে। আচ্ছা, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের, লিখছেন মাসুদা আক্তার। তারপরে হচ্ছে মারিও বাদ লিখছেন, জামাত এনসিপি কি এখন তাদের বিদেশি আমরা কি সিরিয়াস আলোচনা করতেছি, আর এদিকে আমাদের দর্শকরা কিন্তু পোড়া বাড়ির চমচম খাইতেছে, চিন্তা করেন। আর আপনি এখানে বসে রসকসীন আলোচনা, ভাই আলোচনা শেষ করেন। চমচম খাইতেছে, এটা দেখে তো আমার এখনই শেষ করতেছি। এই যে মারিও বাদ আপনার প্রশ্ন করছেন যে জামাত এনসিপি কি এখন তাদের বিদেশি প্রভুর শরণাপন্ন হবে আওয়ামী লীগের ভয়ে? তো ওরা তো সবসময় শরণাপন্ন, ওরা তো সবসময় ওদের কোলের মধ্যে যায় বসে থাকে। ওরা তো ওরা ওদেরকে দৌড়ানি দিলেই, ওদের নেতারা বিশেষ করে সব টার্কিতে চলে যাবে, সৌদি আরব চলে যাবে। এই তো ওদের ওদের এই ল্যান্ড দুইটা আছে, টার্কি, এবং টার্কিতে গেলে কিন্তু আবার এত সহজ না, টার্কিতে থাকা খাওয়া কিন্তু কঠিন কাম। আর টার্কির যেগুলো ইউরোপিয়ান ডিসেন্টে, তারা আমাদের রং দেখলে কিন্তু নাক ছিটকায় একদম। ইউরোপিয়ান ডিসেন্ট যেগুলো, ওগুলো কিন্তু মহারামি।
আর ইয়েছে রহমান 71 লিখছেন যে জুলাই জঙ্গিরা পাকিস্তান টার্কির সহায়তায় পাল্টা ষড়যন্ত্র শুরু করেছে, তবে জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। আর তিনি আত্মসমর্পণ নয়, আত্মসমর্পণ করাতে আসতেছেন। তো উনি আত্মসমর্পণ করতে আসছেন না, আত্মসমর্পণ করাতে আসতেছেন। কঠিন কঠিন অবস্থা। সাজেদার রুনা বলছেন এতদিন বলছে তারা শেখ হাসিনাকে নিয়ে আসবে, এখন শেখ হাসিনা নিজে থেকে আসবে বলছে, সাথে সাথে কাবাকাবি শুরু হয়ে গেছে। এখন তারা বলতেছে ভাই ভারত তোমরা এমনিই রাখো। আবার আমি কার জানি বলছিলাম, কার একটা বক্তব্য করছিলাম দিনের বেলা বিকেল বেলা, যে এই ইয়ের করার জন্য শেখ হাসিনা, ও আচ্ছা, শেখ হাসিনার বক্তব্য প্রচার, ওইখানে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়, শেখ হাসিনারে ইয়ে করে রাখুক তারা, এই বিদেশি গণমাধ্যমে, যে এটা ইয়ের বক্তব্য, ঠিকই আছে, বিদেশি গণমাধ্যমে থামাবে। এটা বন্ধ রাম রাখতে ছাগল হবে। হলে যা হয়, লম্বা লম্বা কান তো ঢাকা থাকে, এরা এই যে লম্বা কান থাকে, রাম ছাগলদের সমস্যা একটা, ছোট ছাগলের সুবিধা আছে, কানগুলো উপরে থাকে, তারা শুনতে পায় ভালো করে, এগুলা তো ঢাকা থাকে তো শুনতে পায় না। রাম ছাগল কোথায়? বিদেশি গণমাধ্যম, দেশের গণমাধ্যমে সামাল দিতে পারো না, বিদেশি গণমাধ্যম। সবাইকে শুভরাত জানিয়ে দিব, কারণ অনেক কমেন্টস, আমি আসলে এতগুলো কমেন্টস পড়তেও পারবো না, দেখানো মুশকিল হয়ে যাবে, দেখাইতে গেলেও আধা ঘন্টা সময় লাগবে। আর একটা কিছু অনুষ্ঠান, দেখায় দেন, কিছু দেখায় দেন, একটু কিছু পড়তেও থাকি, দেখাচ্ছি, আপনি একটু। কিছু দেখাচ্ছি। আচ্ছা, আপনি চমচম নিয়ে আছেন, ধানমন্ডি ভাই চমচম আমাদেরকে খাওয়ায়েন, কি আর করে, আপনারা একলা খাইলে হবে? তাহলে তো না, আলোচনার মাঠে চমচম ওনারা খাচ্ছিল, এটাতে আমার ইচ্ছে হইলো, তারপরে দেখা যাক। কিন্তু আচ্ছা, চমচমের লিঙ্ক পাঠাতে চাইছিল একজন, আমি দেখলাম, আপনি খেয়াল করেন আপনারা নাই, কিন্তু আপনি আপনি তাৎক্ষণিক পরিবারে তারা রাখেন নাই, এই জন্য চমচমের লিঙ্কটা পাঠাইতে পারতেছেন না, আপনি একটু খেয়াল আচ্ছা করে ঠিক দেখুন। আছে, ঠিক আছে, রাখবো মানে। এই যে কি হয়েছে, সাইফুল ভাই বুদ্ধি দিয়ে দিলেন, মানে আপনি বুদ্ধি দিয়ে দিচ্ছেন কিভাবে কিভাবে কে কোথায় যাবে, এইটা বুদ্ধি দিয়েছেন। মারিওবাদ বলছেন কৌশলে অবলম্বন সময় করা। আসবে, আরো অনেক বুদ্ধি বেরোবে, আমার মাথাও বুদ্ধি আসলে আপনাদেরকে দেবো, আপনাদের মাথায় বুদ্ধি আসলে আমাকে দিয়ে দেবেন, আমিও বুদ্ধি করে করে কথা বলবো। জেসমিন লিখছেন অপেক্ষার প্রহর হোক শেষ, সূর্যের আলোয় আলোকিত হোক চারিধার, চেতনায় জেগে ৭১ আকাশে বাতাসে জাগুক রং তার, জয় বাংলা। এটাও কবিতা, হ্যাঁ, কবিতার শৈলী। আমার উপরে নোয়াখালীরা রাগ হয়েছে, আইনসিবির সাথে নোয়াখালী লাগাইছি। আরে ভাই, আমি রূপগড় থেকে হয়েছি ভাই, আমি রূপগড় থেকে হইছি, রাগ করেন না। নোয়াখালীরা যেরকম যা যাবর জীবন যাপন করতে হতো নদী ভাঙ্গের কারণে, এই এনসিপির লোকগুলি এই যা যাবর জীবন যাপন করতে হবে, আজ হোক কাল হোক। শেখ হাসিনার উপস্থিতিতে মানুষ যে কেমন শক্তিশালী হয়ে যায় সেটা আমি কয়েকবার কাছ থেকে দেখেছি। কামাল আহমেদ। তারপরে এ যাবৎকালের সুযোগ সন্ধানীদের কি হবে শেখ হাসিনা আসলে? সুযোগ সন্ধানীদের কি হবে? সুযোগ সন্ধানীদের তো সুযোগ সন্ধানী সব সময় থাকবে, তাদের কি হবে তা তো বলতে পারি না। আপনারা তাদেরকে শাস্তি দিয়ে দিবেন, মোটামুটি তাদের লেজ কেটে দিবেন, ব্যাস হয়ে গেল, আর কি। যারা যারা জানেন এই সুযোগ সন্ধানী, সঙ্গে সব সঙ্গে সুযোগ আপনার লেজ সন্ধানী কেটে কিন্তু দিন। লেজ আছে, সেই লেজ এখন লুকাইতেছে আস্তে আস্তে। হ্যাঁ, লেজ লুকাইলেও কিন্তু কাজ হবে না, লেজ বাইর করে কেটে দিতে হবে। এইটা যদি না করেন, তাহলে আবার এই লেজ লুকানো লোকগুলি আপনাদেরকে দখল করবে। আচ্ছা, আমিও সেদিন বিমানবন্দরে উপস্থিত ছিলাম না, থাকবেন কোনটা, ওই আগেরটার কথা বলছেন 2007-এর? আচ্ছা, আপনার চ্যানেলের নামে আমাকে রিপোর্টার হিসেবে একটি ভাই, আমার চ্যানেলের নামে, ও সাইফুল ভাই রে বলছেন, আমাকে না তো, ঠিক আছে, সাইফুল ভাই চ্যানেলের নামে দিয়ে দিই সব আমি রিপোর্টার। 1000 না, যত হাজার লাগে আমি দরকার হলে আমি অধিকার দিয়ে দিলাম, সাইফুল স্টুডিওর নাম দিয়া সাইফুল স্টুডিওর যে কোনো পদ আপনারা নিয়ে যান, শুধু আমারে রাখেন, আমার কোনো পদ নাই। যে কোনো, সেখানকার যে কোনো পদ, যে কোনো পরিচয় আপনারা ব্যবহার করেন, একেবারে আপনাদের জন্য ওপেন, কেউ পারে ঠেকাতে। এটা আমার এটা রেজিস্টার্ড কানাডাতে, আমার এটার কোনো ইয়ে নেই। আপনারা কানাডিয়ান প্রতিষ্ঠানের সাংবাদিক, কানাডিয়ান প্রতিষ্ঠানের ইউটিউবার, কানাডিয়ান প্রতিষ্ঠানের যা মন চায় যে পদ নিতে চান, প্রধান সম্পাদকের পদও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে পদ নিতে চান। কার ছাপে আপনারা সেই দিন শেখ হাসিনা, আমার প্রতিষ্ঠান, আমার